আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাত এবং শ্রেণী, কাস্ট এবং ক্লাস। ভারতীয় সমাজের যখনই আমরা আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে যে দুটো বিষয় সবসময় চলে আসবে সেটা হচ্ছে জাত ব্যবস্থা এবং শ্রেণী ব্যবস্থা। কারণ দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে জাত ব্যবস্থা কিন্তু ভারতীয় সমাজের সাথে সহসম্পর্কিত। আর আধুনিক সমাজের সাথে যে বিষয়টা সবথেকে বেশি মানুষের জীবনের সাথে সংযুক্ত তা হলো শ্রেণী ব্যবস্থা। ফলে স্বাভাবিকভাবেই সামাজিক স্তরবিন্যাসের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টই হচ্ছে জাত এবং শ্রেণী। আজকে আমরা সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করব, জাত এবং শ্রেণী নিয়ে। আমরা প্রথমেই জাত ব্যবস্থা সম্বন্ধে দেখে নেব। জাত ব্যবস্থা কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয় বা জাতের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা প্রথমেই এক্ষেত্রে জাতের ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য দেখে নেব, যে বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু জাতকে নির্ধারিত করা হয়। কারণ যদি আমরা জিএস ঘুরের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে তিনি বলছেন যে অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ। তার মানে কতগুলো বৈশিষ্ট্যের কথা তিনি বলছেন, যে যখনই কোনো জাতের সম্বন্ধে আমরা বলবো, জাতকে আমরা ডিফাইন করব কতগুলো বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে। এক্ষেত্রে আমরা সেই ৬টা বৈশিষ্ট্য দেখে নেব প্রথমে, যেটা জিএস ঘুরে বলছেন। জিএস ঘুরে হচ্ছে ভারতে সমাজতত্ত্বের জনক। তিনি ভারতবর্ষে কিন্তু সোশিওলজি ইনভেন্ট করেছেন। যাই হোক, জাত ব্যবস্থা, জাতের ক্ষেত্রে প্রথমেই যে বৈশিষ্ট্যগুলো তিনি বলতে চাইছেন সেগুলো আমরা একটু এখানে আলোচনা করে নেব। প্রথমেই বলা হচ্ছে জাত হলো সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা। হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটা ব্যবস্থা, যেটা একটু আগেই বলছিলাম যে জাত এবং শ্রেণী। সামাজিক স্তরবিন্যাস যখনই আমরা আলোচনা করতে যাব তখনই কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে যে তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জাত। কেন? তার কারণ হচ্ছে সমাজ যে স্তরে বিভাজিত রয়েছে, এই যে মানুষের মধ্যে যে বিভিন্ন বিভাজন, এই বিভাজনগুলোকেই বলা হয় কিন্তু স্তরবিন্যাস। সমাজের মধ্যে ডিফারেন্ট স্তর রয়েছে, ভিন্ন ভিন্ন যে স্তর, এই স্তরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগই হচ্ছে জাত ব্যবস্থা। অর্থাৎ মানুষের মধ্যে যে বিভাজন রয়েছে, এই বিভাজনটা জাতের উপরে ভিত্তি করে তৈরি হয়। উঁচু জাত, নিচু জাত, এরকম প্রচুর ডিফারেন্ট পার্থক্য রয়েছে মানুষের জাত কেন্দ্রিক। সেজন্যই বলছে যে জাত হলো সামাজিক স্তরবিন্যাসের একটা ব্যবস্থা। সেকেন্ড কি বলছে, এটি ভারতীয় সমাজ কাঠামোর শিকড়ে নিহিত রয়েছে। একটু আগে যে পয়েন্ট আমি বলছিলাম হিস্টোরিক্যাল, ঐতিহাসিক, তাহলে ভারতীয় সমাজের যদি আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটকে আলোচনা করি তাহলে দেখব যে ইতিহাসগত দিক থেকে কিন্তু ভারতের জাত ব্যবস্থা দীর্ঘ সময় নিজের অস্তিত্বকে বজায় রেখেছে। তার মানে জাত কিন্তু আজকের ঘটনা নয় বা আজকের শ্রেণী বিভাজন নয়। জাত হচ্ছে দীর্ঘ সমাজ কাঠামোর বিভাজন। মানুষের মধ্যে যে এই যে ভেদাভেদ রয়েছে এর একটা দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেটাই কিন্তু সেজন্যই বলা হচ্ছে ভারতীয় সমাজের সাথে গভীরভাবে সম্পর্কিত হচ্ছে জাত ব্যবস্থা। আর কি, জাতের সাথে রয়েছে নির্দিষ্ট জন্মগত র‍্যাংকিং। জাতের সাথে জন্মগত র‍্যাংকিং কেন? এর মানে কি? তার মানে হচ্ছে ব্যক্তি যে বংশে জন্মগ্রহণ করে বা যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের জাত ব্যবস্থার যে পরিচয় সেটা সে কিন্তু পেয়ে থাকে। তার মানে ব্যক্তি জন্মগতভাবে আমরা বলতেই পারি যে সে যেমন তার জেন্ডার পরিচিতি মানে লিঙ্গগত পরিচিতি পেয়ে থাকে, সেক্সগত যে পরিচিতি পেয়ে থাকে, তার সাথে সাথে আর কি পেয়ে থাকে, তার জাতগত পরিচয়। অর্থাৎ সে যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবার যে জাতের মানুষ, যে জাতের পরিচয় সেটা সেও পেয়ে থাকে। সেজন্যই বলছে এটা বংশগতভাবে পেয়ে থাকে মানুষ। আমরা পরে কিন্তু জাতকে অর্জন করি না। ঠিক আছে? এটা হচ্ছে আরোপিত। জন্মের সাথে সাথে এই পরিচয়টা আমরা পাই। সেজন্য বলছে জন্মের সাথে সম্পর্কিত। জাত একজনের পেশা, বিবাহ এবং সামাজিক সম্পর্ক নির্ধারণ করে।
পেশা, বিবাহ, সামাজিক সম্পর্ক নির্ধারণ করে একটা দীর্ঘ সময় বা প্রেক্ষাপট থেকে দেখলে, বা যদি আমরা আজও কোনো গ্রামীণ সমাজ কাঠামোতে যাই, তাহলে কিন্তু দেখবো যে কতগুলো নির্দিষ্ট জাতের মানুষ কতগুলো নির্দিষ্ট পেশায় করে থাকে। ঠিক আছে? কামার, কুমোর, ছুতোর, কৃষক, দেখবি এদের একটা নির্দিষ্ট পেশা রয়েছে। তাহলে এই নির্দিষ্ট জাতগোষ্ঠীর মানুষেরা একটা নির্দিষ্ট পেশার সাথে সহসম্পর্কিত। আবার বিবাহের ক্ষেত্রেও আমরা আজও কিন্তু নোটিস করি যে ব্যক্তির বিবাহর ক্ষেত্রে অনেক সময় তার জাতগত পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়, যে ব্যক্তি কোন জাতের, বা ভাইস ভার্স মহিলা কোন জাতের। তার মানে ব্যক্তি কোন জাতের বা কোন গোষ্ঠীর মানুষ হবে, এই জাত পরিচিতিকে প্রাধান্য দিয়ে তার বৈবাহিক সম্পর্ক নিয়ন্ত্রণ হচ্ছে। সেজন্য বলছে জাতের সাথে পেশা এবং বিবাহ দুটোই কিন্তু সহসম্পর্কিত। তাহলে একটা ব্যক্তির জীবনের যে সামাজিক সম্পর্ক, সেখানে কিন্তু জাতের যে বিস্তর প্রাধান্য রয়েছে, সেটা কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না। তারপরে পয়েন্ট কি বলা হচ্ছে, জাতের সাথে রয়েছে কিছু নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস, ভ্যালুস, ট্যাবুস, অর্থাৎ কিছু ডুজ এন্ড ডনটস। আমি একটু পরেই আলোচনা করব, আমরা জিএস ঘুরে লুইস ডুমো পার্সপেক্টিভ আলোচনা করব। সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে কিভাবে কতগুলো নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, যেগুলো নির্দিষ্ট জাতগোষ্ঠীর মানুষেরাই পালন করতে পারবে, অন্য জাতের মানুষেরা পারবে না। যেমন একটা বড় গুরুত্বপূর্ণ বিধিনিষেধের মধ্যে রয়েছে কিন্তু বিবাহ। তার মানে জাতগোষ্ঠীর মধ্যে বিবাহ, নির্দিষ্ট জাত অন্য জাতের মানুষকে বিবাহ করতে পারবে না, বা উঁচু জাত নিচু জাত, বা নিচু জাত উঁচু জাতের মধ্যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ট্যাবুজ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। ট্যাবু মানে নিষেধাজ্ঞা। তাহলে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তার মানে কতগুলো রুলস এন্ড রেগুলেশনস, এটা করা যাবে, এটা করা যাবে না, ঠিক আছে, এটা এই হবে, ওটা ওই হবে, এই ধরনের কিছু রুলস এন্ড রেগুলেশনস, কিছু ভ্যালু সিস্টেম কিন্তু জাতের সাথে অ্যাসোসিয়েটেড। তার মানে সেই নির্দিষ্ট জাতগোষ্ঠীর মানুষেরা সেই মূল্যবোধ গুলো, সেই রীতিনীতি গুলো কিন্তু পালন করে থাকে। আর কি বলা হচ্ছে, জাত সামাজিক আচরণকে নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক, যেহেতু বলাই হচ্ছে যে জাতের সাথে কিছু নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস রয়েছে, তাহলে সেই রুলস এন্ড রেগুলেশন গুলো তো আমি তার বাইরে ফেলে দিতে পারি না। তাহলে সেই রুলস এন্ড রেগুলেশন গুলো ব্যক্তি সেটা প্রিচ করবে, পালন করবে, মেনে চলবে। তার মানে জাতের ক্ষেত্রে কতগুলো নির্দিষ্ট আচার আচরণ রয়েছে। তাহলে দেখো এখানে কতগুলো ফ্যাক্টরের কথা বলা হচ্ছে এই স্লাইডের মধ্যে, যেটা নির্দিষ্ট জাতকে আমরা কোন কোন দিক থেকে ডিফাইন করতে পারি। যেমন হচ্ছে স্তরবিন্যাসের কথা বলছি, যেমন এখানে বলা হচ্ছে যে ভারতীয় সমাজ কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর সাথে নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। রেগুলেশনস এন্ড রুলস কোথায় কোথায় রয়েছে, বিবাহের ক্ষেত্রে রয়েছে, পেশার ক্ষেত্রে রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে রয়েছে, এবং ব্যক্তি কিন্তু জেনারেশন আফটার জেনারেশন কি করে, সেই রুলস এন্ড রেগুলেশন গুলোকে পালন করে থাকে। আশা করি স্লাইডটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা জাত ব্যবস্থা কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেব, এবং এই বৈশিষ্ট্যগুলো কাকে ঘিরে দেখব, এখানে কিন্তু জিএস ঘুরেকে কেন্দ্র করে আমরা 6টা বৈশিষ্ট্য দেখব। একটু আগেই বলছিলাম যে জিএস ঘুরে জাত ব্যবস্থাকে আলোচনার ক্ষেত্রে অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচের কথা বলছি, আমরা পরের স্লাইডে আলোচনা করব অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ। মানে এই যে অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ, দেখো প্রথমে এখানে নাম দেওয়া আছে জিএস ঘুরে। তাহলে জিএস ঘুরে কিন্তু অ্যাট্রিবিউশন মানে হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে জাত ব্যবস্থাকে ডিফাইন করার ক্ষেত্রে ঘুরে বলছে যে কতগুলো বৈশিষ্ট্য ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা প্রথমে পড়ে নেব, কারণ ঘুরে জাতকে ডিফাইন করছেন এই কতগুলো ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে। কি কি ক্যারেক্টারিস্টিক্স বলছেন তিনি, এক্ষেত্রে 6টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছেন। এটাকে আমি বাংলা করিনি, ইংলিশে রেখেছি যাতে এটা বুঝতে সুবিধা হয়। তাহলে জিএস ঘুরে 6টা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছে। কি কি বৈশিষ্ট্য কথা বলছে, সেগমেন্টাল ডিভিশন অফ সোসাইটি। সেগমেন্ট মানে হচ্ছে ভেঙে দেওয়া, খন্ড খন্ড করা। তার মানে হচ্ছে প্রত্যেকটা জাত অন্য জাতের থেকে আলাদা। তাহলে জাতগুলো কখনোই, তাহলে হায়ারার্কি মানে হচ্ছে যে জাতের মধ্যে একটা ক্রমোচ্চ বিভাজন রয়েছে, উঁচু নিচু ভেদাভেদ। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, রেস্ট্রিকশনস অন ফিডিং এন্ড সোশ্যাল ইন্টারঅ্যাকশনস। অর্থাৎ ফিড মানে খাওয়া দাওয়া, ঠিক আছে, ফিডিং আর কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু অনেক রেস্ট্রিকশনস রয়েছে। আমরা লুইস ডুমো পড়বো, পরেই আমরা দেখবো, এখানে লুইস ডুমোর আমরা পরে আলোচনা করবো। সেখানে কিন্তু লুইস ডুমো
এর উপরে বিস্তর কথা বলছেন ফিডিং এন্ড ইন্টারঅ্যাকশনস এর উপরে। অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে কতগুলো বাধা নিষেধ রয়েছে। কারণ দেখো ঘুরে দেখানোর চেষ্টা করছেন যে জাত তো আর কারো ব্যক্তি গায়ে লেখা নেই। আমি কোন জাতের আমার গায়ে ট্যাটু করা আছে তা তো নেই। তাহলে আমি কোন জাতের বা কোনো ব্যক্তি কোন জাতের এটা কি করে বুঝবো আমরা? এটা বুঝবো তার অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচে। মানে ব্যক্তি কি ধরনের প্র্যাকটিসেস প্রিচ করে তার উপরে ভিত্তি করে সেই জাত গোষ্ঠীর মানুষকে আমি আলাদা করতে পারবো। তাহলে তার মধ্যে একটা হচ্ছে কিন্তু রেস্ট্রিকশনস অফ ফিডিং ফুড। এই রেস্ট্রিকশনস অফ ফিডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে কাঁচা ফুড, পাকা ফুড। তার মানে কাঁচা ফুড মানে যারা ব্রাহ্মণ বা যারা উঁচু জাতের মানুষ তারা ধরো ঘিয়ের রান্না খায়, তারা নিরামিষ খাবার খায় এবং সেই রান্নাগুলো পরিপক্ক করা হয়ে থাকে ঘিয়ের দ্বারা। অন্যদিকে যারা আমিষ রান্না খায় এবং যারা জল দিয়ে রান্না করে বা অন্যান্য জিনিসপত্র রান্না করে তারা কিন্তু পলিউটেড। তাহলে এই যে পিওর আর ইমপিওর, শুদ্ধ অশুদ্ধের যে বিভাজন খাবারকে কেন্দ্র করে, ফিডিং কে কেন্দ্র করে, এইটার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এই যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে, ডুজ এন্ড ডোন্টস রয়েছে, কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। এইটা দেখে ব্যক্তিকে বোঝা যায় যে এই ব্যক্তিটা এই ধরনের খাবার খাচ্ছে মানে এই উঁচু জাতের মানুষ, এই ব্যক্তিটা এই ধরনের খাবার খাচ্ছে মানে সে নিচু জাতের মানুষ। তাহলে ব্যক্তির যে জাতগত হায়ারার্কি, তার মধ্যে যে সেগমেন্টাল ডিভিশনস, সেটাকে বোঝানোর জন্য ফিডিং আর ইন্টারঅ্যাকশন একটা বড় ভূমিকা রয়েছে। কনভারসেশন, একটা ব্যক্তি কোনো ব্যক্তির সাথে কথা বলছে, গোষ্ঠীগত সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি ভেরিয়েশনস রয়েছে। তাহলে এটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের মধ্যেই কথার কনভারসেশন বেশি, নির্দিষ্ট জাত গোষ্ঠীর লোকের। ব্রাহ্মণরা বেসিক্যালি ব্রাহ্মণদের সাথেই বেশি কমিউনিকেট করবে, ভাইস ভার্স অন্য জাতের মানুষেরা সেই জাতের মানুষের সাথে কমিউনিকেশন বেশি করে। আর কি বলছে, সিভিল এন্ড রিলিজিয়াস ডিসেবিলিটিস এন্ড প্রিভিলেজেস অফ ডিফারেন্ট সেকশনস। তাহলে দেখো এখানে সিভিল এন্ড রিলিজিয়াস ডিসেবিলিটিস এর কথা বলছে। তার মানে এখানে কতগুলো রুলস এন্ড রেগুলেশনস এর কথা বলছে, রিচুয়ালিস্টিক ভ্যালুজ এর কথা বলছে। দেখো ব্রাহ্মণ কিন্তু রিচুয়ালিস্টিক ভ্যালুগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, সেই জন্য সমাজে সব থেকে বেশি মর্যাদা ভোগ করে এবং জাত গোষ্ঠীর সব থেকে উঁচুতে বিলং করে। তাহলে ব্যক্তি কি ধরনের রিচুয়ালিস্টিক ভ্যালু, কি ধরনের রুলস এন্ড রেগুলেশনস, কি ধরনের অ্যাক্টিভিটি ফলো করে, সেটা কিন্তু ব্যক্তির জীবনের উপরে প্রভাব ফেলে। সেই জন্য বলছে সিভিল এন্ড রিলিজিয়াস ডিসেবিলিটিস, রিলিজিয়াস অ্যাক্টিভিটি সাথে ব্রাহ্মণ খুব হাইলি অ্যাসোসিয়েটেড। সেই জন্য সমাজে ব্রাহ্মণের গুরুত্ব বা তার মর্যাদা বা যার কাঠামোয় তার অবস্থান সব থেকে হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার জাত, আদার কাস্ট সিস্টেমস। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এই যে পরপর যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছে জিএস ঘুরে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে জাত সম্বন্ধে একটা কিন্তু সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। পরের যে পয়েন্টটা যেটা একটু আগেই আলোচনা করছিলাম সেটা হচ্ছে রেস্ট্রিকশনস অন ম্যারেজ। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিধি নিষেধ রয়েছে। সেই সময়ে, যে সময়ে কথা এখানে বলা হচ্ছে, তখন কিন্তু এন্ডোগ্যামাস ম্যারেজের অস্তিত্ব ছিল। এন্ডোগ্যামাস মানে হচ্ছে অন্তঃগোষ্ঠী বিবাহ। ব্রাহ্মণদের মধ্যে কিন্তু অন্তঃগোষ্ঠী বিবাহ অনেক বেশি লক্ষ্য করা যেত। ব্রাহ্মণরা কিন্তু তারা যে পিওর, শুদ্ধ, এই শুদ্ধের ধারণাকে বজায় রাখতে তারা কিন্তু কি করত, তারা কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেক বেশি বিধি নিষেধ মেনে চলতো। অর্থাৎ উঁচু জাতের মানুষেরা নিচু জাত বা নিচু জাতের মানুষেরা উঁচু জাতে বিবাহের ক্ষেত্রে এই যে বিধিনিষেধ, সেটা কিন্তু জিএস ঘুরে দেখাচ্ছে। অর্থাৎ যে কেউ যেরকম ভাবে বিবাহ করে নিতে পারতো এরকম কিন্তু পরিকাঠামো সেই সময়ের সমাজ কাঠামোতে ছিল না। আর লাস্ট পয়েন্টটা কি বলছে, আনরেস্ট্রিক্টেড চয়েস অফ অকুপেশনস। তাহলে ল্যাক অফ আনরেস্ট্রিক্টেড বা রেস্ট্রিকশনস অন অকুপেশনস। তাহলে পেশার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস ছিল, মানে কিছু বাধা নিষেধ। যেমন ধরো পেশার ক্ষেত্রে বাধা নিষেধ মানে সবাই কিন্তু সেই সময়ে নিজের ইচ্ছা মতো পেশা চেঞ্জ করতে পারতো না। অর্থাৎ একটা ব্যক্তি যে জাত কাঠামোর মধ্যে জন্মগ্রহণ করেছে তাকে কিন্তু সেই জাত পরিচিতি জন্মান্তর ভাবে কিন্তু বহন করে নিয়ে যেত একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশন। তার মানে সেজন্য বলছে রেস্ট্রিকশনস ছিল, পেশার ক্ষেত্রে রেস্ট্রিকশনস।
কারণ যদি আমরা ঘুরের দৃষ্টিকোণ পড়ি, ঘুরের পয়েন্ট অফ ভিউ দিয়ে, ঘুরে বলছে কিন্তু জাত ব্যবস্থার এই যে সুস্পষ্ট বিভাজন সেটা কিন্তু ওয়ান ওয়ে ফ্লো হয়েছে। ব্রাহ্মণিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ান ওয়ে ফ্লো, ব্রাহ্মণ সমাজে রুলস এন্ড রেগুলেশনস তৈরি করেছে এবং সেটাকে অন্য জাতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাহলে তারা কখনোই অন্য কারোর অ্যাট্রিবিউটস গ্রহণ করেনি, তারা নিজেরা অ্যাট্রিবিউটস তৈরি করেছে, বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছে এবং সেটাকে ছড়িয়ে দিয়েছে অন্য জাতেদের মধ্যে। এই হচ্ছে জিএস ঘুরের অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ জাত ব্যবস্থা সম্বন্ধে ঘুরে 6টা বৈশিষ্ট্যের কথা বলছেন, যে 6টা বৈশিষ্ট্য দিয়ে জাত ব্যবস্থাকে সুস্পষ্টভাবে বোঝা সম্ভব। Segmental division of society, hierarchy, restrictions of feeding and social interactions, civil and religious disabilities and privileges of different sections, fifth restrictions on marriage, আর লাস্ট হচ্ছে restrictions on occupations or lack of unrestricted choice of occupations। এই যে 6টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে দিয়ে ঘুরে কি দেখানোর চেষ্টা করছেন যে জাত ব্যবস্থার একটা চিত্রকে তুলে ধরা সম্ভব। এটাকেই বলা হচ্ছে ঘুরের অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ। এই যে আমরা এখন যে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, এখানে কতগুলো থিঙ্কারের নাম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে এই যে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, তার প্রথমেই রয়েছে অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ। এর আন্ডারে আমরা 3টে থিঙ্কার পড়ব। তার মধ্যে ঘুরের ফার্স্ট, কারণ ঘুরে হচ্ছে ফাউন্ডিং ফাদার অফ সোশিয়োলজি এবং তিনি জাত ব্যবস্থাকে, ইন্ডিয়ান ফাউন্ডিং ফাদার অফ সোশিয়োলজি, এবং তিনি জাত ব্যবস্থায় কিন্তু খুব সুস্পষ্টভাবে আলোচনা করেছেন এবং তিনি ব্যবহার করেছিলেন অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ। আর কার কোন কোন থিঙ্কার অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ আলোচনা করেছেন? তারপরে হচ্ছে জেস হাটন। হাটন তার কাস্ট ইন ইন্ডিয়া গ্রন্থে কিন্তু অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচে কথা বলছেন। জেস হাটন তিনি যে অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচে কথা বলছেন সেখানেও তিনি কিন্তু কতগুলো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, দুটো ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে হায়ারার্কি এন্ড সেপারেশনের কথা বলছেন। হায়ারার্কি এন্ড সেপারেশনস, দেখো একটু আগেও আমরা কিন্তু ঘুরে আলোচনাতেও দুটো জিনিস পেয়েছি, সেগমেন্টাল ডিভিশনস আর হায়ারার্কি। জেস হাটন যখন জাত ব্যবস্থার আলোচনা করছেন তিনি তখনও কিন্তু দেখানোর চেষ্টা করছেন হায়ারার্কি এবং সেপারেশনের কথা, কারণ তিনি বলতে চাইছেন যে এই যে দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটা জাতকে আরেকটা জাত থেকে পৃথক করে। কারণ জাত তো আমি একটু আগেই বলছিলাম গায়ে লেখা নেই, কারণ ট্যাটু করা নেই যে কোন ব্যক্তি কোন জাতের, তার গায়ে কিন্তু ট্যাটু করা নেই, আমি কখনোই জানতে পারবো না। তাহলে জানতে কি করে পারবো? জানতে পারবো তার অবস্থান, সিচুয়েশনস, ক্যারেক্টারিস্টিক্স গুলো দিকে। তাহলে অবস্থান একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাহলে হায়ারার্কিতে আমরা দেখতে পাচ্ছি কোন জাত গোষ্ঠীর মানুষ সমাজে উঁচু এবং বসবাস করে এবং কোন জাত গোষ্ঠীর মানুষ সমাজে নিচুতে বসবাস করছে। তাহলে একটা নির্দিষ্ট জায়গাতে শ্রীনিবাসও কিন্তু রামপুরা ভিলেজের ক্ষেত্রে ডমিনেন্ট কাস্টের কথা তিনি বলছেন যে কোন নির্দিষ্ট জায়গায় কোন নির্দিষ্ট জাতের মানুষ কিন্তু হায়ার পজিশন বিলং করে, এবং এই যে হায়ার পজিশনস বিলং করছে, তাহলে পজিশনাল একটা ফ্যাক্টর কাজ করে, স্ট্যাটাস, পাওয়ার জাত ব্যবস্থার সাথে কিন্তু অ্যাসোসিয়েট হয়েছে। তাহলে জাত ব্যবস্থার ক্ষেত্রে জেস হাটনের আলোচনাতেও আমরা কিন্তু সেম অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচের কথা পাচ্ছি। ঠিক তেমনি আমরা যখন এম এন শ্রীনিবাসের পার্সপেক্টিভ দেখবো, এম এন শ্রীনিবাস যখন রামপুরা ভিলেজে স্টাডি করছেন, এম এন শ্রীনিবাস যখন ডমিনেন্ট কাস্টের কথা বলছেন, এম এন শ্রীনিবাসের আলোচনাতেও কিন্তু আমরা কতগুলো অ্যাট্রিবিউট পাই এবং তার মধ্যে যেগুলো খুব এসেনশিয়াল, যেমন ধরো ফিডিং স্ট্রাকচার, পিউরিটি পলিউশনের কথা তিনি বলছেন, এন্ডোগ্যামির কথা তিনি বলছেন, পাওয়ার স্ট্রাকচার, ঠিক আছে, ব্যক্তি নির্দিষ্ট জায়গায় অবস্থানের উপর হেতু কিভাবে ডমিনেটিং রোল প্লে করে, কিভাবে ক্ষমতাশালী হয়ে ওঠে, এটা কিন্তু এম এন শ্রীনিবাসের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি ফুটে ওঠে। তার মানে হচ্ছে যে এম এন শ্রীনিবাস
যখন জাত ব্যবস্থার কথা বলছেন তিনি কিন্তু ইন্ডোগ্যামিকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন, অন্তঃগোষ্ঠী বিবাহ। তার কারণ এই যে জাত ব্যবস্থা তো ধরো মুছে যায়নি, দীর্ঘ সময় ধরে জাত ব্যবস্থা ভারতীয় সমাজে টিকে আছে। ঋগ্বেদের পুরুষ সূক্তে যেখানে জাত ব্যবস্থার কথা বলা হচ্ছে, ঋগ বৈদিক সময় থেকে এই যে জাত ব্যবস্থার দীর্ঘ সমাজের যে প্রত্যাবর্তন হয়েছে, দীর্ঘ সময় ধরে যে টিকে আছে, তার মানে টিকে থাকার পেছনে ডেফিনেটলি আমাকে খুঁজতে হবে যে কোন কোন বৈশিষ্ট্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখার পেছনে। তার মধ্যে একটা হচ্ছে কিন্তু অন্তঃগোষ্ঠী বিবাহ, অর্থাৎ নির্দিষ্ট জাতের মানুষেরা সেই জাতের মানুষকেই কিন্তু বিবাহ করছে, অন্য জাতের মানুষের সাথে বৈবাহিক সম্পর্ক বা বন্ধনে আবদ্ধ হতে পারছে না। কারণ যখনই সে নিজের জাতের মানুষের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে, তখন আমরা কি দেখছি, তাহলে নিজের জাতের মানুষের সাথে আবদ্ধ হওয়ার সাথে সাথে দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে যায়। একটা হচ্ছে পিওরিটিকে বজায় রাখা, তারা যে পিওর কাস্ট, পিওর ব্লাড, এর অস্তিত্বটা বজায় থাকলো। অন্য জাতের ক্ষেত্রে হলে পিউরিটি ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর কি, আর হচ্ছে যে যে সম্পত্তি, সম্পদ, সম্পদ যেন গোষ্ঠীর মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, গোষ্ঠীর বাইরে যেন না যায়। তাহলে জাত কি করছে, জাত নিজের অবস্থানকে আরো পরিপক্ক করছে, আরো শক্ত করছে। তাহলে এম এন শ্রীনিবাস এন্ডোগ্যামির কথা বলছে, এম এন শ্রীনিবাস কিন্তু বলছে পিওর অ্যান্ড ইমপিওরের কথা। তাহলে পিওর অ্যান্ড ইমপিওর, যেটা আমরা একটু পরেই আলোচনা করব লুইস ডুমোর হাত ধরেও, পিওর আর ইমপিওরের কথা বলছে। অর্থাৎ কোন জাত পিওর আর ইমপিওরের উপরে বেস করে উঁচু নিচু জায়গায় এদের মধ্যে অবস্থান করে, হায়ারার্কি রয়েছে। তার বেশভূষা, চালচলন, কথাবার্তা, জ্ঞান, ফুড, এগুলো হচ্ছে সেই ফ্যাক্টর যেগুলো কিন্তু ভিজিবল, ভিজিবল ইন দ্য সেন্স যেগুলো রিফ্লেক্টেড হয়। কারণ ব্যক্তি যে ক্রমোচ্চতার টপে অবস্থান করবে বা ব্যক্তি যে পিওর, এটাকে তখনই বুঝতে পারবো যখন আমরা কি করব, যখন আমরা তার রিফ্লেক্টেড ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বা বৈশিষ্ট্যগুলোকে দেখব। অর্থাৎ ব্যক্তিটা দেখছি যে সে বস্ত্র পরিধান করেছে, সাদা বস্ত্র পরেছে, সে মন্দিরে পূজা অর্চনা করছে, সে ফলমূল খায়, ঘিয়ের রান্না করা খাবার খায়, আমিষ পরিত্যাগ করেছে, নিরামিষ খাবার খায়, তাহলে পিওরিটি আছে তার মধ্যে। সে সমাজে বাকিদের থেকে অনেক বেশি উঁচু জায়গায় বিলং করে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি করে দিল, ব্যক্তির পরিচয়কে জাস্টিফাই করে দিল, যে ব্যক্তি কোন জাতের মানুষ এবং তার যে অবস্থান, সেই অবস্থান নির্ধারিত হচ্ছে তার কতগুলো বৈশিষ্ট্যগত রিফ্লেকশনে। তাহলে আমরা কি দেখলাম, অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচে তিনজনের গুরুত্বপূর্ণ নাম, জেস ঘুরে, জে এইচ হাটন, এম এন শ্রীনিবাস। সেকেন্ড টপিক যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ইন্টারঅ্যাকশনাল অ্যাপ্রোচ। ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে যার মধ্যে কনভারসেশন আছে, কানেকশনস আছে, ইন্টারডিপেন্ডেন্ট, একে ব্যক্তি একে অপরের সাথে কমিউনিকেশনের মধ্যে দিয়ে একটা সম্পর্কের বাঁধন শক্ত হয়, ইন্টারডিপেন্ডেন্স। এই যে ইন্টারঅ্যাকশনস অ্যাপ্রোচ, ইন্টারঅ্যাকশনস অ্যাপ্রোচে আমরা কি দেখব, ইন্টারঅ্যাকশনস অ্যাপ্রোচে আমরা দুটো তিনটে থিঙ্কার নাম পড়ব, এফ জি বেরি, ম্যাকিব ম্যারিয়ট আর লুইস ডুমো। এফ জি বেলি, ম্যাকিব ম্যারিয়ট এবং লুই ডুমো এরা কিন্তু ইন্টারঅ্যাকশনস অ্যাপ্রোচের উপরে কথা বলছেন। তাহলে প্রথম আমরা দেখে নেব এফ জি বেলি। এফ জি বেলি কি দেখানোর চেষ্টা করছেন, এফ জি বেলি বলছে যে সমাজে ব্যক্তির যে অবস্থান তার মধ্যে একটা রিচুয়ালিস্টিক পার্সপেক্টিভ রয়েছে, অর্থাৎ ধর্মীয় কত কিছু রুলস এন্ড রেগুলেশনস, যে নিয়ম শৃঙ্খলা, এই যে রিচুয়ালিস্টিক রুলস এন্ড রেগুলেশনস, এর সাথে আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস সংযুক্ত হয়ে গেছে। কি কি, সেটা হচ্ছে পলিটিক্যাল আর ইকোনমিক পাওয়ার। এফ জি বেলি দেখানোর চেষ্টা করছেন যে রিচুয়ালিস্টিক পার্সপেক্টিভ
পলিটিক্যাল আর ইকোনমিক পার্সপেক্টিভ সাথে অ্যাসোসিয়েটেড, এবং তার উপরে ভিত্তি করে সমাজে জাত ব্যবস্থার অস্তিত্ব কিন্তু অনেক বেশি অক্ষুণ্ণ থাকছে। তার মানে আমরা এটা বুঝলাম যে জাত হচ্ছে ব্যক্তি একটা পরিচয়। তাহলে এই পরিচয়ের সাথে রিচুয়ালিস্টিক অ্যাসপেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত। অর্থাৎ জাত ব্যবস্থা যে ঋক বৈদিক সময় থেকে আজও টিকে আছে, এর সাথে ধর্মগত কতগুলো রুলস এন্ড রেগুলেশনস অ্যাসোসিয়েট হয়ে গেছে। অর্থাৎ আমরা দেখছি যে ব্রাহ্মণ সমাজে উঁচু জাতে বিলং করছে কেন? কারণ ব্রাহ্মণ ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গড। হি is playing the role of a representative because he is directly connected to the spiritual divinity. তাহলে ব্রাহ্মণ যখন স্পিরিচুয়াল ডিভাইনিটির সাথে গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত, অটোমেটিক সমাজ তাকে কি করছে? বেশি মর্যাদা দিচ্ছে। তাহলে জাত কাঠামোর সব থেকে উপরে রাখছে। এবার এফ.জি. বেরি বলছে যে জাত কাঠামোর সব থেকে উপরে অবস্থান করার দরুন এবং সমাজে উঁচু মর্যাদা পাওয়ার দরুন সে কিন্তু বাকি দুটো জিনিসকেও অ্যাচিভ করে ফেলে। কি? পলিটিক্যাল আর ইকোনমিক পাওয়ার। এই দুটো জিনিসও কিন্তু সে অ্যাচিভ করে ফেলছে। এবং যেহেতু জাত কাঠামোর সব থেকে উপরে অবস্থান করছে, সেক্ষেত্রে নিচু জাতির মানুষেরা ব্রাহ্মণের কাছ থেকে রিচুয়ালিস্টিক পার্সপেক্টিভ বা শিক্ষার জন্য কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে জাত ব্যবস্থা কোথাও না কোথাও একটা সোশ্যালি অ্যাকসেপ্টেড ডিপেন্ডেন্স কে রেকটিফাই করে বা ডিফাইন করে। অর্থাৎ জাত গোষ্ঠীর মানুষেরা সে ভেবেই নিয়েছে যে সে আমার থেকে উঁচু জাত এবং আই এম রিলেটেড টু দ্যাট পারসনস বেসড অন সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমি কিছু নির্দিষ্ট কাজের জন্য সেই ব্যক্তির উপরে নির্ভরশীল। অর্থাৎ আমাকে সেই ব্যক্তির সেবা প্রদান করতেই হবে, কারণ সে সব দিক থেকে আমাকে সাহায্য করে বা সে আমার থেকে উঁচু জাত, এবং আমার কাজই হলো যে নিচু জাতের কাজই হলো উঁচু জাতকে সেবা প্রদান করা। তাহলে এফ.জি. বেরি কিন্তু ইন্টারঅ্যাকশনটাকে দেখাচ্ছেন যে কিভাবে জাতগুলো একে অপরের সাথে কিন্তু সহসম্পর্কিতভাবে অবস্থান করছে। তার মধ্যে কিন্তু কোনো বিরোধ বা বিদ্রোহের কোনো জায়গা নেই। এই হায়ারার্কিক্যাল প্রেক্ষাপট নিয়ে কিন্তু পরবর্তীকালে বলছেন ম্যাককিম ম্যারিয়টও। ম্যাককিম ম্যারিয়টের আলোচনাতেও কিন্তু সেম প্রেক্ষাপটের চিত্র আছে, হায়ারার্কির চিত্র আছে। ম্যাককিম ম্যারিয়ট দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে ইন্টারঅ্যাকশনস জাতগুলোর মধ্যে আন্তঃনির্ভরশীলতা তৈরি হয়। একটা নির্দিষ্ট গ্রামাঞ্চলে যদি আমরা যাই, তাহলে দেখবো যে উঁচু জাত নিচু জাতের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। ধরো ফুড ক্রপ বা অন্যান্য যে কোনো জিনিসপত্র, দোকানপত্র, সেগুলো যে সমস্ত জাতের মানুষেরা বসবাস করছে, অন্য জাতের মানুষেরা তাদের কাছ থেকে সেই জিনিসগুলো কেনার দরুন তার উপরে ডিপেন্ডেন্ট হয়েছে। এইভাবেই তো ইউনিভার্সালাইজেশন, প্যারিচুয়ালাইজেশন তৈরি হয়। একটা বৃহত্তর সামাজিক পরিকাঠামো একটা লোকাল কালচারাল ভ্যালু গুলোর সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। তার মানে একটা ইন্টারঅ্যাকশনাল প্যাটার্ন তৈরি হচ্ছে। এই যে ইন্টারঅ্যাকশনাল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেই জন্যই ম্যাককিম ম্যারিয়টকে ইন্টারঅ্যাকশনিস্ট অ্যাপ্রোচের ধরনে রাখা হয়, যে তার আলোচনায় সোশ্যাল অ্যাটমসফিয়ারে কিভাবে ব্যক্তি গোষ্ঠীর মধ্যে এবং ব্যক্তির মধ্যে আন্তঃসম্পর্কের চিত্র ফুটে ওঠে, সেটাকেই তুলে ধরার চেষ্টা করছেন তিনি। তারপরে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে লুইস ডুমো। লুইস ডুমো কিন্তু অন্য কনসেপ্টে কথা বলছে। লুইস ডুমোর যে তত্ত্ব, লুইস ডুমোর আমরা খুব ফেমাস যে বই হোমো হায়ারার্কিকাস, তাহলে হোমো হায়ারার্কিকাসে তিনি কিন্তু ইন্টারঅ্যাকশনাল অ্যাপ্রোচের কথা বলছেন। তিনি বলছেন যে দেখো হোমো হায়ারার্কিকাস, হোমো মানে দেখো আমরা বলি না হিউম্যানস এর সায়েন্টিফিক নাম কি? হোমো সেপিয়েন্স। তাহলে সেক্ষেত্রে হোমো সেপিয়েন্স এখানে হোমো বলতে হিউম্যান কে বলা হচ্ছে। লুইস ডুমো যখন ইন্ডিয়াতে স্টাডি করছেন, ইন্ডিয়াতে যখন তিনি ফিল্ড করছেন, তিনি দেখছেন যে
এ তো আজব ব্যাপার। ইন্ডিয়াতে তো মানুষদের মধ্যে একটা হায়ারার্কি তৈরি হয়েছে। এখানে ইন্ডিয়াতে মানুষ এক মানুষ অন্য মানুষের থেকে হায়ার স্ট্যাটাসে বিলং করছে, তার মধ্যে একটা ভেদাভেদ রয়েছে। অর্থাৎ তিনি ওয়েস্টের অ্যাসপেক্টে ইন্ডিয়াকে দেখছেন, ইন্ডিয়াকে তিনি বলছেন হোমো হায়ারার্কি রয়েছে, হোমোর মধ্যে হায়ারার্কি রয়েছে, মানে মানুষের মধ্যে বিভিন্ন স্তর ও বিভাজন রয়েছে। আর ওয়েস্টের ক্ষেত্রে তিনি বলছেন হোমো ইকুইলাস, অর্থাৎ মানুষের মধ্যে একটা ইউনিটি রয়েছে, ইকুইলিটি রয়েছে। প্রত্যেক মানুষের কতগুলো যেন সেম বৈশিষ্ট্য বা সেম ফিচার্স, এটা ওয়েস্টের অ্যাসপেক্টে বলছেন। কিন্তু ইন্ডিয়ার অ্যাসপেক্টে তিনি বলছেন যে হোমো হায়ারার্কিকাস, অর্থাৎ নির্দিষ্ট জাতগোষ্ঠীর মানুষেরা সে কিন্তু এটা মেনেই নিয়েছে যে সে নিচু জাত এবং তাকে উঁচু জাতকে সেবা প্রদান করতে হবে। সেই জন্য বলছি ইন্টারঅ্যাকশনস, অর্থাৎ উঁচু জাতের নিচু জাত যে সেবা প্রদান করবে, যজমানি ব্যবস্থা আমি পড়াবো একটু পরেই, স্লাইডে আছে। তাহলে যজমান এবং কামিনের যে সম্পর্ক, ঠিক আছে, কামিনের কাজ হলো যজমানকে সেবা করা, এটা কামিন ভেবেই নিয়েছে। কামিন ভেবেই নিয়েছে এটা হচ্ছে তার জীবনের একটা ভবিতব্য অংশ এবং এটা তাকে করা উচিত। তাহলে এই যে এটাই তার করা উচিত, এই যে এটাই তার জীবনের অঙ্গ, এই যে পরিকাঠামো, এই পরিকাঠামোটা দাঁড়িয়ে আছে ইন্টারঅ্যাকশনস এর উপরে। যজমান এবং কামিনের মধ্যে সম্পর্ক, যজমান কামিনকে সেবা প্রদান করে, ঠিক আছে, কামিন দেখাশোনা করে, কামিন যজমানের দ্বারা সেবা প্রদান করে। তাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর যে রোল, এটাকে কিন্তু এটা ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে চলছে, ঠিক আছে। কামিন কোনো শরীর খারাপের মধ্যে পড়লে বা তার বাড়ির কোনো অর্থনৈতিক সংকট হলে যজমান কিন্তু সে বিষয়ে গুরুত্ব প্রদান করে। অন্যদিকে কামিন কিন্তু যজমানের বাড়িতে অন্যান্য সমস্ত কাজকর্মগুলো করে দেয়। এখনো হয়তো কোনো প্রত্যন্ত গ্রামে গেলে এই ধরনের একটা সিস্টেমেটিক স্ট্রাকচারের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যেখানে একটা মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্কের বাঁধান রয়েছে এবং মানুষ মনেই করেছে, ভেবেই নিয়েছে দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ধরো যে হায়ার কাস্ট পিপল, ঠিক আছে, সে তার সাথে তার সম্পর্ক সে ভাবেই। সেই জন্য বলছি ইন্টারঅ্যাকশনিস্ট অ্যাপ্রোচ। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো অ্যাপ্রোচ পড়লাম, অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচ আর হচ্ছে ইন্টারঅ্যাকশনাল অ্যাপ্রোচ। অ্যাট্রিবিউশনাল অ্যাপ্রোচে আমরা কার কার নাম পেলাম? জিএস ঘুরে, জেএইচ হাটন, সরি, এমএন শ্রীনিবাস। এবং ইন্টারঅ্যাকশনাল অ্যাপ্রোচে আমরা কার কার নাম পেলাম? এফ জি বেলি, ম্যাককিম ম্যারিয়ট এবং লুই ডুমো। তাহলে এই যে তাত্ত্বিক, এই তাত্ত্বিকরা কিন্তু তাদের মতো করে সমাজে জাত ব্যবস্থা সম্বন্ধে তাদের দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করেছেন। এরপরে আমরা যে টপিকটা দেখে নেব, সেই টপিকটা হচ্ছে যে স্লাইডে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে জাত এবং শ্রেণী। অর্থাৎ জাত ব্যবস্থা এবং শ্রেণী ব্যবস্থা এই দুটো কিন্তু কখনোই এক নয়, এই দুটোর মধ্যে একটা বিস্তর ডিফারেন্স রয়েছে, বিভাজন রয়েছে। তাহলে জাত এবং শ্রেণীর মধ্যে কি ধরনের বিভাজন রয়েছে, এটা আমরা কিন্তু এক্ষেত্রে একটু আলোচনা করে নেব। প্রথম পয়েন্টটাতে কি বলা হচ্ছে যে জাত পরিচিতি জন্মের দ্বারা নির্ধারিত এবং অন্যদিকে শ্রেণী পরিচিতি ব্যক্তির সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান দ্বারা নির্ধারিত। আমরা কিন্তু জাত এবং শ্রেণীর মধ্যে পয়েন্টগুলো খুব ভালো করে পড়বো, তার কারণ হচ্ছে পরীক্ষায় এটা বিষয়ে কিন্তু খুব এসেনশিয়াল কোশ্চেন আসে। তাহলে কি বলছে? জন্মের দ্বারা নির্ধারিত। একটু আগে যে বলছিলাম, যেটা ব্যক্তি কোন গোষ্ঠীতে জন্মগ্রহণ করছে, কোন গ্রুপে জন্মগ্রহণ করছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু তার জাত পরিচিতি নির্ধারিত হয়। অর্থাৎ আমি ধরো যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারের জাতি যে জাত ব্যবস্থা, সেটা কিন্তু আমারও পরিচয় হয়ে উঠেছে। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কি দেখলাম? শ্রেণীর ক্ষেত্র কিন্তু সবসময় উন্মুক্ত, খোলা। শ্রেণী পরিচিতি কিভাবে হয়? ব্যক্তির সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান দ্বারা। অর্থাৎ ব্যক্তি কোন ধরনের সামাজিক অবস্থানে অবস্থিত রয়েছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু তার পরিচয় নির্ধারিত হয়। এটাকে বলা হয় শ্রেণী পরিচিতি। যেমন ধরো, এখন তোমরা ধরো গ্র্যাজুয়েশনের স্টুডেন্টস, তোমরা প্রত্যেকেই যে স্টুডেন্টস এবং এই যে শ্রেণী পরিচয়, গ্র্যাজুয়েশনের যে স্টুডেন্টস তোমরা, এই যে শ্রেণী পরিচয়, ঠিক আছে, যখন তোমরা মাস্টার্স যাবে তখন কিন্তু তোমার পরিচয়ের মধ্যে পরিবর্তন আসবে, তখন তোমরা কিন্তু মাস্টার্স স্টুডেন্ট হয়ে যাবে। তার মানে সেই জন্যই বলছে ব্যক্তির যে শ্রেণীগত পরিচিতি, সেটা সামাজিক ও অর্থনৈতিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়। অর্থাৎ ব্যক্তির যে অবস্থান, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান, এইটা কিন্তু ব্যক্তির শ্রেণীকে সবসময় নির্ধারণ করে। ঠিক আছে, এটা ব্যক্তি অর্থনৈতিক অ্যাসপেক্টে কিন্তু তার স্ট্যাটাস ডিপেন্ড করে। কেউ ধরো কলেজের অধ্যাপক,
ঠিক আছে, কেউ ধরো কলেজের ক্লার্ক, কলেজের প্রিন্সিপাল, তাহলে প্রত্যেকের যে শ্রেণীগত অবস্থান কখনোই কিন্তু এক নয়। আবার তার ইকোনমিক অ্যাসপেক্টের উপরে বা সোশ্যাল অ্যাসপেক্টের উপরে ভিত্তি করে শ্রেণী পরিচয় নির্ভর করে। যে ব্যক্তি ধরো কলেজের প্রফেসর বা অধ্যাপক, সে কিন্তু পরবর্তীকালে প্রিন্সিপালের জায়গাও নিতে পারে বা প্রিন্সিপালও হতে পারে। তাহলে শ্রেণী পরিচিতি সবসময় চেঞ্জ হচ্ছে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে, জাত পরিচিতি সামাজিক সচেতনতায় বাধা প্রদান করে। তো এই পয়েন্টটাই বলছিলাম যে জাত পরিচিতি ব্যক্তির যে সচেতনতা, মোবিলিটি, অর্থাৎ ব্যক্তি কখনোই কিন্তু তার পেশাকে চেঞ্জ করতে পারে না, তার জাত ব্যবস্থাকে চেঞ্জ করতে পারে না। সেজন্য বলছি সচেতনতা কিন্তু এখানে নেই। সচেতনতার যে অবস্থান, যে প্রেক্ষাপট, সেটা খুব দুর্বল। কিন্তু শ্রেণী পরিচিতি সামাজিক ও অর্থনৈতিক সচেতনতায় উৎসাহ দেয়। এই একটু আগে বলছিলাম যে কলেজের অধ্যাপক সে প্রিন্সিপাল হতে পারে। তাহলে যখন সে অধ্যাপক ছিল তার যে স্ট্যাটাস, আর যখন সে পরবর্তীকালে প্রিন্সিপাল যখন হলো তখন, বা অধ্যক্ষ যেটা বলি বাংলাতে, কলেজের অধ্যক্ষ যখন হলো, তখন কিন্তু তার স্ট্যাটাস পরিবর্তিত হবে। তাহলে শ্রেণীগত যে পরিচয় সেটা কখনোই এক জায়গায় স্ট্যাটিক নয়, সেখানে সবসময় সামাজিক সচেতনতা রয়েছে। যে তোমরাও যেটা বলছিলাম যে তোমরা যদি এখন গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, এটা যদি তোমার প্রেজেন্ট স্ট্যাটাস হয়, এটা কিন্তু চিরকাল এক থাকবে না। পরবর্তীকালে তোমরা কলেজের স্টুডেন্ট থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে, পরবর্তীতে তোমরা জব ফিল্ডে গেলে তখন তোমার অন্য পরিচয় হবে। তাহলে শ্রেণী পরিচিতি সবসময় পরিবর্তিত। 3 নম্বর কি বলছে, জাত ব্যবস্থা অন্তঃগোষ্ঠী বিবাহ বেশি প্রাধান্য পায়। তাহলে অন্তঃগোষ্ঠী, এন্ডোগ্যামাস ম্যারেজ, এক জাত সেই নিজ জাতের মধ্যেই বিবাহ করবে, তার বাইরে কিন্তু বিবাহ করতে পারবে না। সেজন্য বলছে অন্তঃগোষ্ঠী বিবাহ কিন্তু জাত ব্যবস্থার মধ্যে বেশি পরিলক্ষিত। তবেই তো জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারবো। আর কি বলছে, শ্রেণী ব্যবস্থা হাতে এই ধরনের কোনো বিধিনিষেধ থাকে না। অর্থাৎ দেখো, এই ধরনের অন্তঃগোষ্ঠী বিবাহ, শ্রেণী ব্যবস্থা থাকে না। কারণ শ্রেণী তো তোমার বংশগত পরিচয়ের সাথে সম্পর্কিত নয়, তোমার গুণগত পরিচয়। তাহলে তুমি কোন জাতিকে বিবাহ করবে বা কোন কাস্টের বিবাহ করবে না, এটা কিন্তু শ্রেণীর ক্ষেত্রে ডিপেন্ডেন্ট নয়। তোমার অর্থনৈতিক পরিচিতি তোমাকে একটা নির্দিষ্ট মর্যাদা দিয়েছে, তুমি স্বাবলম্বী হয়েছো, তুমি তোমার বিবাহ সঙ্গী বেছে নিতে পারো। তার জন্য শ্রেণী বা ক্লাস তোমায় কোনো বাধা প্রদান করবে না। তারপরে কি বলছে, জাত ব্যবস্থার সাথে ধর্মীয় বিশ্বাসের বিষয়টি গভীরভাবে সংযুক্ত। এই যে একটু আগেই বলছিলাম যে জাতের সাথে কিন্তু ধর্মের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু শ্রেণীর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে যে জাতির যে ধর্মের সম্পর্ক, সেখানে ব্যক্তি পরিচয়, তার কাজকর্ম, তার পেশা, কোথাও না কোথাও একটা ধর্মীয় বাঁধন বা প্রেক্ষাপটকে সামনে রেখে ব্যাখ্যায়িত হয়। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এটা কার্যকর কেন নয়? কারণ হচ্ছে যে শ্রেণী হচ্ছে ব্যক্তির গুণ, কোয়ালিটি কেন্দ্র করে, তার ইকোনমিক এন্ড সোশ্যাল পজিশনস কে গুরুত্ব দেয়। তাহলে তার ইকোনমিক এবং সোশ্যাল, তার মানে হচ্ছে জাত ব্যবস্থা অনেক বেশি স্থায়ী, দীর্ঘ সময় ধরে সমাজে জাত ব্যবস্থা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারছে বা রেখেছে। কিন্তু শ্রেণী ব্যবস্থা অনেক বেশি উন্মুক্ত, অর্থাৎ ব্যক্তির শ্রেণীগত পরিচয় কিন্তু সবসময় চেঞ্জ হতে পারে, তাই কখনো এটি স্থায়ী নয়। তাহলে অবস্থানও স্থায়ী নয়, পরিচিতিও স্থায়ী নয় শ্রেণী ব্যবস্থার ক্ষেত্রে। সুতরাং এই যে এই স্লাইডটার মধ্যে আমরা কি দেখলাম, জাত এবং শ্রেণীর মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা। জাত ব্যবস্থায় যে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, শ্রেণী ব্যবস্থার ক্ষেত্রে সে বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে না। জাত ব্যবস্থা যতটা শক্তিশালী, রিজিড, শ্রেণী ব্যবস্থা ততটা একদমই নয়। জাত ব্যবস্থায় ব্যক্তি যে নিজের গোষ্ঠীর মানুষকে বিবাহ করবে, শ্রেণী ব্যবস্থার ক্ষেত্রে বিবাহের কোনো বাধা নিষেধ নেই। এই ক্ষেত্রে আমরা কিন্তু সেই পার্থক্যগুলো দেখে নেব, যে পার্থক্যগুলো এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। তাই একটু আগে এই যে কথাটা বলছিলাম, যজমানি ব্যবস্থার কথা বলছিলাম, উইলিয়াম ওয়াইজার 1937 সালে তার হিন্দু যজমানি সিস্টেম গ্রন্থে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন।
এখানে আমরা চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব যজমানি ব্যবস্থার বিষয়ে। তথাকথিত আমরা জানি যে যজমানি ব্যবস্থা হচ্ছে যে যজমান এবং কামিনের মধ্যে সম্পর্ক। যজমান এখানে বলতে চাইছে যে ল্যান্ডলর্ড, ঠিক আছে, যার কাছে সমস্ত ধরনের জমি বা মালিকানা আছে, সম্পত্তির মালিকানা রয়েছে, এবং কামিন হচ্ছে যার কাছে কিছুই নেই এগুলো, সে এগুলোর বিনিময়ে, সে নির্দিষ্ট পরিমাণ সম্পদের বিনিময়ে কিন্তু যজমানের কাছে কাজ করে। সেই জন্য যজমান কিন্তু কামিনের দেখাশোনার দায়িত্ব নেয়, তার ভরণ পোষণ দায়িত্ব নেয়। দেখো এখানে প্রথম পয়েন্টটাই কি বলা হচ্ছে, পণ্য ও পরিষেবার উৎপাদন ও বন্টনের কৃষি ব্যবস্থার উপরে এই ব্যবস্থা নির্ভর করছে। তার মানে যজমানি ব্যবস্থায় আমরা কি দেখছি যে গ্রামাঞ্চলগুলোতে যার কাছে প্রচুর জমির মাত্রা রয়েছে, প্রচুর সংখ্যক জমির মালিকানা রয়েছে, সে কি করছে, সে কিন্তু জমিকে নিজের দখলে রাখছে, কুক্ষিগত করছে, এবং সেই জমিতে যারা কাজ করছে তারা হচ্ছে কামিন, পিজেন্টস, ঠিক আছে। তাহলে এই যে জমিতে তারা কাজ করছে, এই কাজ করার দৌলতে কি দেখবো, এই কাজ করার দৌলতে নিচু জাতের মানুষগুলো উঁচু জাতের মানুষকে কতগুলো বিষয় প্রদান করছে, তার মানে তার দায়িত্ব নিচ্ছে। তার মানে নিচু জাতের মানুষেরা উঁচু জাতের বাড়িতে কাজ করছে, কাজ করার দরুন বা জমিতে চাষবাস করার দরুন সেই ফসলের একটা অংশ উঁচু জাত নিচু জাতকে প্রদান করে থাকে। যেখানে বলছে প্রথম পয়েন্টটাতেই বলছে যজমানি ব্যবস্থা হলো জমিদার, উচ্চ জাতের গোষ্ঠী এবং পেশাগত জাতিগুলির মধ্যে সংযোগ। তার মানে জমিদার এবং অন্যান্য নিজে নিচু সম্প্রদায়ের জাতি, তার মধ্যে যে সংযোগ সম্পর্ক, সেটা আমরা কোথায় পেলাম, যজমানি ব্যবস্থার মধ্যে পেলাম। 2 নম্বর, যজমানি ব্যবস্থা হলো বন্টনের একটি ব্যবস্থা যেখানে উচ্চ জাতের মালিক কি বলছে, পরিবারগুলিকে বিভিন্ন নিম্নবর্গ যেমন ছুতোর, নাপিত, ঝাড়ুদার ইত্যাদি দ্বারা পরিষেবা প্রদান করা হয়। তাহলে একটু আগে যেটা বলছিলাম, যজমানি ব্যবস্থা হচ্ছে পরিষেবা প্রদানের ব্যবস্থা। একটা জাত অন্য জাতির জন্য সেবা প্রদান করে, যে সেবা নিচ্ছে সে যজমান মানে উঁচু জাত, আর যে সেবা দিচ্ছে সে হচ্ছে কামিন বা নিচু জাত। তাহলে এই যে উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে একটা সম্পর্কের বাঁধন রয়েছে, যজমানি ব্যবস্থার ক্ষেত্রে আমরা এই সম্পর্কের বাঁধনগুলোকে পড়ব। আর কি বলছে, যেটা গ্রামের বিভিন্ন জাত গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং আচার আচরণের ক্ষেত্রে যে বন্ধন রয়েছে, অর্থাৎ দেখো যজমানি ব্যবস্থা তো আর শহরে দেখা যাচ্ছে না, গ্রামাঞ্চলে দেখা যায়। তাহলে গ্রামাঞ্চলে যখনই যজমানি ব্যবস্থা দেখা হয়, যজমান কিন্তু অনেক বিষয়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কামিনের উপরে নির্ভরশীল বা কামিনকে অনেক সহযোগিতা প্রদান করে থাকে। ধরো কামিনের কোনো এক মেয়ের বিবাহ, টাকা পয়সার প্রয়োজন রয়েছে, তাহলে সে যার বাড়িতে যজমান, সেই যজমানের বাড়িতে গিয়ে কি করে, যজমানের বাড়িতে গিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার করে তার মেয়ের বিবাহ সম্পাদন করার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম, এক্ষেত্রে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পেলাম ইন্টারডিপেন্ডেন্সি, আন্তনির্ভরশীলতা। 4 নম্বর কি বলছে, পরিচর্যাকারী জাতিগুলিকে কামিন এবং পরিবেশিত জাতিগুলিকে যজমান বলা হয়। একটু আমি যেটা বলছিলাম এখন ধরে, যারা সেবা প্রদান করে তারা হচ্ছে কামিন, আর যারা সেবা গ্রহণ করে তারা হচ্ছে যজমান। এরপর আমরা দেখে নেব জাত ব্যবস্থার মধ্যে পরিবর্তন এবং ধারাবাহিকতা। অর্থাৎ জাত ব্যবস্থা, এখানে একটা বর্ণ ব্যবস্থা হয় যেটা জাত হবে, জাত ব্যবস্থার মধ্যে কি কি ধরনের পরিবর্তন এবং ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ কেন আজও জাত ব্যবস্থা টিকে রয়েছে বা এবং কোন কোন ফ্যাক্টর গুলো জাত ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসছে। এখানে প্রথম দুটো পয়েন্টকে আমরা এম এন শ্রীনিবাসকে সামনে রেখে দেওয়ার চেষ্টা করেছে, আলোচনা করব। এম এন শ্রীনিবাস সংস্কৃতাইজেশনের কথা বলছেন, ওয়েস্টার্নাইজেশনের কথা বলছেন, অর্থাৎ যার উপরে ভিত্তি করে জাত মোবিলিটি তৈরি হচ্ছে, অর্থাৎ নিচু জাতের মানুষেরা উঁচু জাতের পেশা দখল করছে বা গ্রহণ করছে। যাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পেলাম না, যে রেস্ট্রিকশনস অন অকুপেশনস, ব্যক্তি কিন্তু তার নিজের পেশার পরিবর্তন করতে পারবে না। কিন্তু এম এন শ্রীনিবাস তিনি কিন্তু রামপুরা গ্রামে তিনি যখন স্টাডি করছেন, তিনি যখন সংস্কৃতাইজেশন তত্ত্ব দিচ্ছেন, ওয়েস্টার্নাইজেশন তত্ত্ব যখন দিচ্ছেন, তখন কিন্তু তিনি দেখছেন যে জাতের মধ্যে কিন্তু পরিবর্তন সম্ভব, নিচু জাতের মানুষ কিন্তু উঁচু জাতের
বৈশিষ্ট্য রপ্ত করতে পারে এবং রপ্ত করে সে কিন্তু সমাজে উঁচু মর্যাদায় ভোগ করছে। কি করে পসিবল? প্রথম যে টপিকটা বলছে সেটা হচ্ছে সংস্কৃতাইজেশন। অর্থাৎ সংস্কৃতাইজেশনের ক্ষেত্রে তিনি কি বলছেন যে নিচু জাতের মানুষেরা উঁচু জাতের মানুষের আচার আচরণ, রীতিনীতি, চালচলন, কথাবার্তা, ফুড হ্যাবিট এগুলো গ্রহণ করছে। গ্রহণ করে কি হবে? তারাও কোনো এক সময়ে উঁচু জাতে পরিণত হবে। এই যে প্রক্রিয়া নিচু জাতের মানুষ বা ট্রাইবাল তাদের দ্বারা উঁচু জাতের যে আচার আচরণ চালচলনকে অনুকরণ করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় সংস্কৃতায়ন বা সংস্কৃতাইজেশন, যেটা এম.এন. শ্রীনিবাস তত্ত্বটা দিচ্ছেন গ্রামাঞ্চলের ক্ষেত্রে এবং দেখানোর চেষ্টা করছেন যে কিভাবে জাতের মধ্যেও মোবিলিটি ঘটেছে, জাতের মধ্যেও যে পরিবর্তন ঘটছে, এটা কিন্তু তিনি দেখানোর চেষ্টা করছেন তার এই সংস্কৃতাইজেশন শব্দের মধ্যে দিয়ে। পরের যে টার্ম ওয়েস্টার্নাইজেশনের ক্ষেত্রে তিনি কি বলছেন? ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। তাহলে পশ্চিমী সমাজ কাঠামোর দ্বারা প্রভাবিত। তাহলে ভারতীয় সমাজের মানুষেরা পশ্চিমী সমাজের দ্বারা প্রভাবিত হয়ে তাদের আচার আচরণের পরিবর্তন ঘটাচ্ছে। এটা কখন শুরু হয়? শ্রীনিবাস দেখানোর চেষ্টা করছেন যে ব্রিটিশরা ভারতে আসার পর থেকেই পশ্চিমী সভ্যতা বা পশ্চিমী সংস্কৃতির উপরে কিন্তু আলোচনা বা আলোকপাত শুরু হয়। কারণ ব্রিটিশরা যখন ভারতে আসে তারা যে প্রশাসনিক ক্ষেত্রগুলো তৈরি করে, প্রশাসনিক সেখানে কিন্তু ব্রিটিশরা দেখছে যে সেই প্রশাসনিক ক্ষেত্রে যারা কাজ করবে, তাই যে এই যে কেরানিক, ঠিক আছে? এই কেরানিক গুলো কি হবে? এই কেরানিক গুলোকে তৈরি করতে হবে। তাহলে তারা কি করলো? তারা ইংলিশ এডুকেশন সিস্টেমের প্রত্যাবর্তন করছে। তাদের চালচলন, কথাবার্তা, তাদের যে বেশভূষা, তাদের যে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভারতীয় সমাজের মানুষকে প্রভাবিত করে। এই প্রভাবের ফলে ভারতীয় সমাজের মানুষজন কি করলো বা জাতগোষ্ঠীর মানুষজন কি করলো? পশ্চিমী সভ্যতাকে অনুকরণ করা শুরু করলো। তাহলে ভারতীয়দের দ্বারা পশ্চিমের সভ্যতার অনুকরণ কে বলা হয় ওয়েস্টার্নাইজেশন। আর কি কি পয়েন্টস কে কথা বলা হচ্ছে? সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন, অর্থাৎ শিল্প, নগর, অকুপেশনাল অপরচুনিটি, ইন্টারকাস্ট ম্যারেজ, লাভ ম্যারেজ। তাহলে দেখো এখানে সেই পয়েন্টস গুলোর কথা বলছে যেগুলো জাত ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসছে। শিল্প হয়েছে, শিল্পে প্রচুর মানুষ কাজ করার জন্য আসে, সেখানে কিন্তু ব্যক্তির জাত পরিচয় নয়, তার গুণগত পরিচয় প্রাধান্য পায়। নগরায়ন, নগরের ফলে মানুষ শহরমুখী হয়েছে। তাহলে শহরে যে সমস্ত মানুষ বসবাস করছে তার কিন্তু পরিচয় হচ্ছে তার গুণগত, কাজ কেন্দ্রিক, তার জাত কেন্দ্রিক নয়। অকুপেশনাল অপরচুনিটি, ঠিক আছে, পেশা, কাজ, ঠিক আছে, চাকুরি। এই ধরো আমি শিক্ষক হিসেবে তোমাদের পড়াচ্ছি, আমি কোন জাতে সেটা বেশি ইম্পর্টেন্স নয়। তাহলে অকুপেশনস হচ্ছে আমার কাছে ক্যারেক্টারিস্টিক্স, আমার বৈশিষ্ট্যকে তুলে ধরছে। ঠিক তেমনই আর কি কি রয়েছে? ইন্টারকাস্ট, ঠিক আছে, ইন্টারকাস্ট ম্যারেজ, লাভ ম্যারেজ, লেট ম্যারেজ, লিভ ইন রিলেশনশিপ, এগুলো সব কিন্তু তথাকথিত ট্রেডিশনাল জাত ব্যবস্থায় পরিবর্তন আনছে বা পরিবর্তন কনস্ট্যান্ট নিয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও জাত ব্যবস্থা টিকে আছে। কেন টিকে আছে? তার তিনটে পয়েন্ট নিচে দেওয়া হয়েছে। কি বলছে? ম্যারেজ উইদিন দ্য কাস্ট। আজও বিবাহের ক্ষেত্রে জাত ব্যবস্থার প্রাধান্য পায়। ব্যক্তি আজও নির্দিষ্ট জাতের মানুষের মধ্যে বিবাহ দিতে চায়। ব্রাহ্মণদের মধ্যে একটু বেশি লক্ষ্য করা যায়। বার্থ এন্ড ডেথ রিচুয়ালস, নির্দিষ্ট জাতের মানুষেরা কিন্তু রিচুয়াল গুলোকে ফলো করে, রুলস এন্ড রেগুলেশনস, ট্যাবুস, ডুজ এন্ড ডনস গুলোকে ফলো করে। তাহলে সেগুলো বার্থ এন্ড ডেথ এর সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলোকে ফলো করার দরুন এক্সিস্ট করছে। আর কি? ডে বাই ডে বিকামিং এ আইডেন্টিটি গ্রুপ। তাহলে এটা একটা ব্যক্তি একটা পরিচয় চলে আসছে। বিভিন্ন রিজার্ভেশন থেকে শুরু করে সব গভর্নমেন্ট বিভিন্ন পলিসিস নিয়ে আসছে যেগুলো কোনো না কোনো ভাবে জাত পরিচিতিকে যেন আবার নতুন ফ্রেমে তৈরি করছে। ঠিক আছে, নির্দিষ্ট জাত গোষ্ঠীর মধ্যে বিবাহ নিয়ে স্পেসিফিক ম্যাট্রিমোনিয়াল সাইট রয়েছে। ঠিক আছে, সরকার রিজার্ভেশন করেছে নির্দিষ্ট জাতকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। তাহলে আস্তে আস্তে জাত যেন আরো নতুন ভাবে কংক্রিটাইজড রূপে ফিরে আসছে। এরপরে আমরা দেখব শ্রেণী ব্যবস্থা। দেখো শ্রেণীর ক্ষেত্রে একটু আগেই বলছিলাম যে শ্রেণীর ধারণা কিন্তু ব্যক্তির সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের সাথে সম্পর্কিত। অর্থাৎ ব্যক্তি কোন ধরনের পরিস্থিতিতে সিচুয়েশনে অবস্থান করে তার উপরে ভিত্তি করেই তার শ্রেণী নির্ধারিত হয়। অর্থাৎ তার গুণই কিন্তু শ্রেণীর ধারণাকে তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরতে সহায়তা করে। আর শ্রেণী
ভারতে যে কিভাবে গড়ে উঠছে সেখানে আমরা কতগুলো ব্রিটিশ পয়েন্টকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে কি কি ব্রিটিশ পয়েন্ট, তার মানে ব্রিটিশ ভারতে আসার পরে ভারতীয় সমাজে যে পরিবর্তনগুলো হয়েছে সেটা কিন্তু পরোক্ষভাবে ভারতীয় সমাজে শ্রেণী ব্যবস্থা ডেভেলপমেন্ট করেছে। কি কি পরিবর্তন নিয়ে এসছে? চেঞ্জেস ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষি ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসছে। ঠিক আছে? দীর্ঘ সময় ধরে ভারতের যে কৃষি ব্যবস্থা সেখানে পরিবর্তন নিয়ে এসছে এবং সেখানে কি কি ইন্ট্রোডিউস করেছে সেখানে আমরা দেখেছি পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, রায়তওয়ারি সিস্টেম, মহলওয়ারি সিস্টেম। এর ফলে কি হয়? এর ফলে জমিদার শ্রেণী ডেভেলপ করলো। ঠিক আছে? জমিদার এবং টেনেন্টস, এই যে ধরো নতুন শ্রেণী কাঠামো তৈরি হচ্ছে, তাহলে কি করে পসিবল হলো? জাত ব্যবস্থা কি, এই যে কৃষি ব্যবস্থাকে চেঞ্জ করে দেওয়ার ফলে। তারপর কি বলছে? ট্রেড এন্ড কমার্স। একটা সময় পর্যন্ত কৃষকেরা যে জিনিসপত্র উৎপাদন করতো তারা সেলফ সাফিসিয়েন্সির মধ্যে থাকতো, তারা ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের প্রয়োজনকে কেন্দ্র করেই উৎপাদন করতো। কিন্তু আস্তে আস্তে ব্রিটিশরা কি করলো? ব্রিটিশরা রেলপথের ডেভেলপমেন্ট, বাণিজ্য ব্যবস্থা ডেভেলপমেন্টের সাথে সাথে ট্রেড এন্ড কমার্সের দিকে বেশি ঝুঁকলো। অর্থাৎ এটা নির্দিষ্ট পরিমাণ বাণিজ্য কেন্দ্রিক ফসল তৈরি করতে হবে, সেই ফসলের ডিমান্ড বেশি এবং সেটার উপরে ভিত্তি করে তারা এক দেশ থেকে অন্য দেশে আমদানি রপ্তানি করতে শুরু করলো। তাহলে ট্রেড এন্ড কমার্স ভারতে কিন্তু বাণিজ্যের মতো বিভিন্ন শ্রেণী কাঠামো তৈরি করলো। আর কি? ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ এন্ড ইন্ডাস্ট্রি। ঠিক আছে? ইন্ডাস্ট্রি এবং রেলওয়ে, ঠিক আছে? রেলওয়ে ব্যবস্থা ডেভেলপমেন্ট, ব্রিটিশরা দেখছে যে ভারতে যদি প্রশাসনিক পরিকাঠামোকে শক্ত করতে হয় তাহলে কিন্তু কি করতে হবে? শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে হবে। ঠিক আছে? তারপর আর কি করতে হবে? রেলওয়ে ব্যবস্থা ডেভেলপ করতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে। আর এই যে সমস্ত নতুন নতুন ক্ষেত্র, রেলওয়ে বলো, ইন্ডাস্ট্রি বলো বা অ্যাডমিনিস্ট্রেশন বলো, এই ক্ষেত্রগুলোতে যে সমস্ত ব্যক্তিরা কাজ করবে, দায়িত্ব গ্রহণ করবে, তারা আস্তে আস্তে একটা নতুন শ্রেণী রূপে ভারতে উঠে আসতে শুরু করলো। ডিপি মুখার্জি পড়লে, ডিপি মুখার্জি যখন তুমি মিডল ক্লাস পড়বে সেখানে ডিপি মুখার্জি কিন্তু দেখানোর চেষ্টা করছে যে কিভাবে ভারতীয় সমাজে নতুন নতুন শ্রেণীগত পরিকাঠামো উঠে আসছে ব্রিটিশ ভারতে আসার পর থেকে। এক্ষেত্রে আমরা সেই শ্রেণীগত পরিকাঠামোর কতগুলো দিককে দেখবো। কি কি বলা হয়েছে? জমিনদার এন্ড টেনেন্টস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড ওয়ার্কার্স, কমার্স, ব্যাংকিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস, প্রফেশনাল। দেখো এই যে শ্রেণী কাঠামোর কথা বলা হচ্ছে, এই শ্রেণী কাঠামোগুলো কিন্তু ব্রিটিশ আসার পরবর্তীকালে ভারতে কিন্তু তৈরি হয় এবং এর ফলে কি তৈরি হয়? টপিকটা আমি সেভাবেই দিয়েছি, সামাজিক শ্রেণীর অসম বৃদ্ধি। অর্থাৎ শ্রেণীগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি হয়, সবাই কিন্তু একই নয়, প্রত্যেকটা শ্রেণী আরেকটা অন্য শ্রেণী থেকে বিভাজিত হয়ে গেছে। জমিনদার আর টেনেন্টস আলাদা, জমির মালিকানার উপরে ভিত্তি করে জমিদার এবং টেনেন্টস তৈরি হয়েছে। ঠিক আছে? একটা নির্দিষ্ট শিল্প কাঠামোর উপরে ভিত্তি করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওয়ার্কার্স তৈরি হয়েছে। আবার কমার্স, ব্যাংকিং এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমরা কি দেখছি? যারা বানিয়ান্স ছিল, যারা যারা ব্যবসা বাণিজ্য করত, তারা এই সমস্ত কমার্স, ব্যাংকিং সেক্টরে কিন্তু নিজেদেরকে শাইন করেছে। আবার আমাদের তো যদি আমরা এডুকেশনাল সেক্টর দেখি, আমরা রিলিজিয়াস সেক্টর দেখি, প্রফেশনাল যে সেক্টরগুলো দেখবি সেখানে ব্রাহ্মণরা অনেক বেশি কিন্তু নিজেদের অস্তিত্বকে সংরক্ষণ করতে পেরেছে। তাহলে এইভাবে কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের শ্রেণী কাঠামো তৈরি হয়, যে শ্রেণী কাঠামোগুলো ব্রিটিশ ভারতে আসার পর থেকে তাৎপর্যপূর্ণ হয় এবং সমাজে একটা নতুন ধরনের বিভাজনের পরিকাঠামো তৈরি হয়। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গ্রামীণ ভারতের সামাজিক শ্রেণী, অর্থাৎ গ্রামাঞ্চলে কোন কোন শ্রেণী, আর এর পরের স্লাইডে আমরা আলোচনা করব শহরাঞ্চলে কোন কোন শ্রেণী দেখা যায়। ঠিক আছে? তাহলে প্রথম যে স্লাইডটা এখানে আছে, গ্রামীণ ভারতের সামাজিক শ্রেণীতে গ্রামাঞ্চলে কোন কোন ধরনের শ্রেণী লক্ষ্য করা যায়। দেখো এখানের মধ্যে একটা চিত্র আছে এবং সেখানে কতগুলো পয়েন্টস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। ল্যান্ডলর্ডস, টেনেন্টস, পিজেন্ট, পিজেন্টের কতগুলো বিভাজন রয়েছে, রিচ পিজেন্ট, মিডল পিজেন্ট, পোর পিজেন্ট, এগ্রিকালচার লেবার, আর্টিজেন্স। তাহলে এই যে শ্রেণীগুলো রয়েছে, এই শ্রেণীগুলো দেখো ব্যক্তির অবস্থান তার প্রফেশনের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। ল্যান্ডলর্ডস যারা, তারা কিন্তু জমির মালিকানা ভোগ করে। যারা টেনেন্টস, অর্থাৎ যারা জমিতে কাজ করে এবং তাদের নিজস্ব কিছু কাজ রয়েছে, তারা কিন্তু জমিদারদের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নয়, তাদের কাছে জমিদারদের মতো অত জমির মালিকানাও নেই। আবার আমরা এগ্রিকালচার, পিজেন্ট প্রপার্টি ক্ষেত্রে, পিজেন্টস হচ্ছে যারা কিন্তু, পিজেন্টস ক্ষেত্রে যাদের দেখো
ব্রিটিশ ভারতে আসার পরে যখন জমিদারি ব্যবস্থা চালু হয় এবং জমির যখন মালিকানা তৈরি হয়, ভারতে কিন্তু বিভিন্ন ধরনের কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে, ঠিক আছে? জমিদারের সাথে সাথে কৃষক শ্রেণী। এই কৃষক শ্রেণীর মধ্যেও কিন্তু বিস্তর বিভাজন রয়েছে। রিচ পিজেন্ট, যারা যারা অনেক বেশি শক্তি, অনেক ক্ষমতা সম্পন্ন, অনেক সম্পদ রয়েছে, অনেক জমি রয়েছে। মিডল পিজেন্ট, যাদের কম জমি পরিমাণ রয়েছে, এবং পোর পিজেন্ট, অর্থাৎ এরা কিন্তু প্রত্যেকে নিজের জমিতে চাষবাস করে, ঠিক আছে? আর কি এগ্রিকালচার লেবারার। এগ্রিকালচার লেবার হচ্ছে সেই ব্যক্তি বর্গ যাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই। তারা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে বা নির্দিষ্ট পরিমাণ তোমার জমির ফসলের বিনিময়ে কিন্তু অন্যের জমিতে চাষবাস করতো বা কাজ করতো। আর কি করছে? আর্টিজানস, ঠিক আছে? কারণ আরো তো বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন ধরো পটারি, ঠিক আছে, যেমন ছুতোর, মেথর, এরাও কিন্তু বিভিন্ন ধরনের পেশার সাথে সংযুক্ত। এইভাবে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের শ্রেণী কাঠামোর বিভাজন তৈরি হয়। ঠিক তেমনি আমরা শহরাঞ্চলে কতগুলো শ্রেণী কাঠামোর বিভাজন দেখব। ক্যাপিটালিস্ট, যাদের হাতে, অর্থাৎ যারা হচ্ছে তোমার নির্দিষ্ট ইন্ডাস্ট্রির মালিক। কর্পোরেট সেক্টর, শহরাঞ্চলে বিভিন্ন ধরনের ক্ষেত্রের উদ্ভব ঘটেছে, নগরায়ন হয়েছে। নগরায়নের ফলে কিন্তু শহরাঞ্চলে কর্পোরেট সেক্টরের ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে কর্পোরেট সেক্টরে কেন্দ্র করে শহরাঞ্চলে একটা অন্য ধরনের শ্রেণী কাঠামো তৈরি হয়। প্রফেশনাল ক্লাস, প্রফেশনাল ক্লাসের মধ্যে আমরা রাখতে পারি ডাক্তার, শিক্ষক, এই সমস্ত শ্রেণী কাঠামো। অর্থাৎ এরা একটা নির্দিষ্ট পেশাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দিককে গুরুত্ব দিচ্ছে। এছাড়া আমরা কি দেখবো? এছাড়া আমরা দেখবো পিটি ট্রেডার্স এন্ড শপকিপার্স, অর্থাৎ ধরো শহরাঞ্চলে বড় বড় শিল্পপতি বাদ দিয়েও ছোট ছোট অনেক শপিং রয়েছে, শপকিপার্স রয়েছে। তারাও কিন্তু জমি জমা, তারাও কি জিনিসপত্র বিক্রি করে। আর লাস্টে আমরা কি পাবো? লাস্টে রয়েছে আমাদের ওয়ার্কিং ক্লাস। ওয়ার্কিং ক্লাস যারা লেবারের কাজ করে থাকে। এইভাবে কিন্তু শহরাঞ্চলের মধ্যেও কিন্তু বিস্তর শ্রেণী কাঠামো রয়েছে। থ্যাংক ইউ।